ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে শাওচির ঘোড়াটা পালিয়ে যায়। ম্যাং বলে, কেমন যেন মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। শিয়ান বলে, আমি যতটা ভেবেছিলাম কুয়াশা তার চেয়ে বেশি ঘন। তখন শাওচি বলে, তুমি না বলেছিলে আমরা সহজে এখান থেকে পার হতে পারবো? তুমি আমাদেরকে মিথ্যা বলে এখানে এনেছো। ম্যাং তাদেরকে থামিয়ে দেয়। চ্যান বলে, এবার আমাদের আলাদা হয়ে এগোনো উচিত। আমরা দুজন দুজন করে আলাদা আলাদা হয়ে যেতে শুরু করব। এরপর একটু পরপর নিজেদেরকে ডাকবো যাতে আমরা হারিয়ে না যাই। ম্যাং মনে মনে ভাবে যে চ্যান তো তার সঙ্গেই থাকবে, তবে চ্যান বলে যে সে শিয়ানের সঙ্গে থাকতে চায়। মূলত সে শিয়ানকে আলাদা নিয়ে পরীক্ষা করতে চায়। এরপরে তারা সবাই আলাদা যেতে শুরু করলে উপর থেকে চিংহে সেখানে আরো একটা ফরমেশন করতে শুরু করে। তারা সবাই একটু সামনে গিয়েই কাউন্ট করে, কিন্তু তারা কেউই কাউকে দেখতে পায় না। তখন ম্যাং আর চেন বুঝতে পারে তারা বর্তমানে কোনো প্যারালাল টাইমলাইনের মধ্যে আছে। শাওচি বলতে থাকে, তুমি একদম কোনো চিন্তা করো না, চলো আমি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাচ্ছি। সে তাকে নিয়ে হাঁটা শুরু করে। অন্যদিকে শিয়ান বলে, এখানে শুধু তুমি আর আমি আছি, তাই এখানে নাটক করার প্রয়োজন নেই। চেন বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। শিয়ান বলে, তুমি সবাইকে রেখে আমার সঙ্গে কেন আসলে? অবশ্যই তুমি আমাকে পরীক্ষা করার জন্য এনেছো। চ্যান বলে, আমি তোমাকে এনেছি কারণ তুমি মার্শাল আর্ট জানো, তুমি থাকলে আমি সেফ থাকবো। ম্যাংয়ের সঙ্গে আমি যাইনি কারণ ও আমাকে পছন্দ করে না। শাওচির সঙ্গে গেলে শাওচি আমাকে মেরেই ফেলবে। আর তুমি অবশ্যই এটা জানো যে কং শাওয়াইকে পছন্দ করে। এদিকে শাওচি বলে, তুমি ভয় পেও না, তুমি আমার হাত ধরে রাখো। ম্যাং বলে, তোমার হাত ধরে রাখলে তুমি বিপদে পড়লে তোমার সাথে আমিও পড়বো। শাওচি বলে, তাহলে আমার জামাটা ধরে রাখো। অন্যদিকে শাওয়াই কং এর জামা ধরলে কং বলে, তুমি ভয় পেও না, আমি এখানে তোমার সাথে আছি। সে শাওয়াইয়ের হাত ধরে। একটু পরেই শাওচি সামনে তার ঘোড়াটাকে দেখতে পায়। দেখেই সে সেদিকে দৌড় দেয়। তখন সে দেখতে পায় অনেকগুলো সেনারা যুদ্ধ করছে। তার মাথায় তখন রক্ত উঠে যায়, আর সেও নিজেকে যুদ্ধের ময়দানে কল্পনা করে। অন্যদিকে ম্যাং এক জায়গায় এসে ওই সিনগুলো দেখতে পায় যেগুলো ছোটবেলায় তার সঙ্গে হয়েছিল, যখন সে রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছিল এবং সেগুলো দিয়ে খাবার কিনেছিল। অন্যদিকে চ্যান আকাশে একটা বাজ পাখি দেখতে পায়। এদিকে শিয়ান দেখতে পায় একটা মেয়ে তাকে বলছে, আপু আমাকে বাঁচাও। আর চিংহে আড়াল থেকে তাদেরকে বলছিল, তোমাদের 4 জনের মধ্যে একজনকে মরতে হবে, কারণ আমি শিষ্য শুধুমাত্র 3 জনকে বানাবো। ওপর থেকে চিংহে বলছিল, এই ফরমেশনে তোমরা সেই সব জিনিস দেখতে পাবে যেই ঘটনাগুলো তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই আমিও দেখতে চাই তোমরা মনের মাঝে কি লুকিয়ে রেখেছো। ম্যাং বুঝতে পারে এটা সেই মেয়ে যাকে সে স্বপ্নে দেখেছে। তখন সে বুঝতে পারে এগুলোই হয়তো তার 8 বছর বয়সে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো সে ভুলে গেছে। এর জন্যই সে প্রাসাদ থেকে বাইরে যেতে চেয়েছিল। আঙ্কেল চি তাকে বলেছিল, তুমি অনেক রেয়ার, কারণ তোমার হাতে একটা প্রজাপতির চিহ্ন আছে। ম্যাং তখন নিজের স্লিপ তুলে দেখতে পায় তার হাতে সেই চিহ্নটা রয়েছে। সে বুঝতে পারে এগুলো সত্যি তার স্মৃতি। চ্যান কল্পনা করে তারা একটা সাপ মেরেছিল। এরপরে তারা যাওয়ার সময় হঠাৎ করেই চ্যান বুঝতে পারে তাদের সামনে আরেকটা সাপ রয়েছে। সে চাকু দিয়ে সেটার গায়ে আঘাত করে। এরপর বড় চ্যান বলতে থাকে, এইবার আমি আমার ভাইকে রক্ষা করেছি। সে তার ভাইকে বলে, এবার আমি তোমার কোনো ক্ষতি হতে দেইনি। কিন্তু তার ভাই তার সামনে থেকে গায়েব হয়ে যায়। সে নিজেকে রাজপ্রাসাদে দেখতে পায়। সামনে গেলেই সে দেখতে পায় তার ভাই পঙ্গু হয়ে হুইল চেয়ারে আছে। সে তখন বলে, আমি তো আমার ভাইকে বাঁচালাম, তাহলে কিভাবে এরকমটা হলো? তখনই চিংহে চ্যানকে ডাক দিলে চ্যান চিৎকার করে বলতে থাকে, তুমি কে? সামনে আসো। চিংহে বলে, তোমার ভালোবাসার মানুষেরা এক এক করে তোমার জীবন থেকে সরে যাচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। অন্যদিকে ম্যাং দেখতে পায় টিএনজি সেক্টর সবাই ম্যাং আর চ্যানকে নিয়ে পালাচ্ছিল, কারণ জিং সেক্টর লিডার চিংহে তার দলবল নিয়ে এখানে আক্রমণ করে দিয়েছে। তাদের একমাত্র টার্গেট ছিল ম্যাং। প্রথমে চিংহে আঙ্কেল চিকে অ্যাটাক করে। এরপর সে ম্যাংকে মারতে চাইলে চ্যান তার সামনে দাঁড়ায় এবং সে আক্রমণ চ্যানের গায়ে লাগে। ম্যাং কল্পনা করে ঠিক এইভাবেই ইয়াও ব্যথায় বুকে হাত দিয়ে রাখে। টিএনজি সেক্টর একজন চ্যানকে একটা ওষুধ খাইয়ে দেয় যেটা আপাতত তার ব্যথা কমিয়ে দেয়। এরপরে তারা দুজন এদের দুজনকে আলাদা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এরা কেউই আলাদা হতে চাইছিল না। এক প্রকার জোর করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ম্যাং এসব দেখে অনেক ভেঙে পড়ে। সে জোরে জোরে কান্না শুরু করে। সে বলতে থাকে, এত ইম্পর্টেন্ট স্মৃতিগুলো আমি কি করে ভুলে গেলাম। তবে সে বর্তমানে এই হারিয়ে যাওয়া ফরমেশন থেকে বেরিয়ে এসেছে। তখন সে চ্যান আর শাওচিকে খুঁজতে সামনে যেতে থাকে। অন্যদিকে চ্যান আবার দেখতে পায় সে আঙ্কেল চিকে খুঁজে বেড়াচ্ছে। তখন হঠাৎ সে মাটিতে আঙ্কেল চিকে পড়ে থাকতে দেখে কান্না করতে শুরু করে।
তার মনে পড়ে আঙ্কেল তাকে বলেছিল কোল্ড পয়জনের কারণে তোমার বুকে এই চিহ্নটা ভেসে উঠেছে। তুমি মনে রাখবে, তোমাকে আমরা যে ওষুধ দিয়েছি তাতে তুমি বেঁচে থাকবে, তবে তুমি কখনোই নিজের ইনার স্ট্রেংথ ব্যবহার করতে পারবে না। চ্যান অনেক কান্না করছিল। তখন চিংহে বলে, তোমার মতো কাপুরুষের বেঁচে থেকে কি লাভ, যে কিনা নিজের কাছের কাউকে বাঁচাতে পারো না। চ্যান বলে, তুমি ঠিক বলেছ, আমার বাঁচার কোনো অধিকার নেই। সে তখন তলোয়ার নিয়ে রেডি হয়ে যায়। তবে তখন তার আরেক হাত যায় টিএনজি সেক্টর টোকেনের উপর। সে তখন বলতে থাকে, আমার মনে পড়েছে, আঙ্কেল আমাকে টিএনজি সেক্ট সঁপে দিয়েছিল প্রতিশোধের জন্য নয়, বরং সেই সব লোকেদের সাহায্য করার জন্য যাদের সাহায্যের প্রয়োজন। সে তখন তলোয়ার ফেলে দেয়, আর সেও ওই ইলিউশন থেকে বেরিয়ে আসে। এদিকে শিয়ান কল্পনা করতে থাকে চিংহে তাদেরকে বলেছিল সে মাত্র 3 জন শিষ্য চায়, কিন্তু এখানে 4 জন বেঁচে আছে, তাই একজনকে মারতে হবে। একটা মেয়ে শিয়ানকে বলে, আপু আমি এখানে সবচেয়ে দুর্বল, ওরা আমাকে মেরে ফেলবে। শিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। তবে একটু পরেই ওই মেয়েটা পেছন থেকে তাকে আক্রমণ করে। শিয়ান বলে, কেন করলে তুমি এটা? মেয়েটা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু বাঁচতে চাই। শিয়ান বলতে থাকে, আমি শিয়ান আর জীবনে কোনোদিন কোনো বন্ধুকে বিশ্বাস করব না। সে ওই দুটো মেয়েকে মেরে ফেলে। চিংহে বলে, তুমি তো একজন বেশি মেরে ফেলেছো, তবে এখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, এখন আমি শুধুমাত্র তোমাদের মধ্যে একজনকে নেব। সে তার হাতে তলোয়ার দেয়। ওই মেয়েটা বলতে থাকে, দয়া করে আমাকে মেরো না। শিয়ান বলে, আমি কথা দিয়েছি আমি তোমাকে মারবো না। তাই সে তলোয়ার নিজের গলায় নিতে চায়। তবে এই সব কিছুই সে বাস্তবে করছিল। ম্যাং তাকে দেখে এবং তাকে আটকানোর চেষ্টা করে। তখন সে নিজে তলোয়ার ধরে রাখায় তার হাতে আঘাত লেগে যায়। ওই সময় শিয়ানের জ্ঞান ফিরে আসে। সে ম্যাংয়ের হাতে আঘাত দেখে সেখানে একটা কাপড় বেঁধে দেয়। ম্যাং বলতে থাকে, প্রত্যেকবার কেন আমিই ব্যথা পাই? তখনই তারা চ্যানের চিৎকার শুনতে পায়। এরপর আমাদেরকে একটু আগের সিন দেখানো হয়। শাওচি স্বপ্ন দেখছে যে সে যুদ্ধে আছে, তবে বাস্তবে সে একটা গাছকে আঘাত করছে। চ্যান এটা দেখতে পেয়ে বলতে থাকে, এই পাগল এখানে কি করছে? সে তাকে ডাক দেয়। তবে শাওচি কল্পনা করে এক সৈনিক তাকে বলছে, আমরা এদের সঙ্গে পারবো না, চলুন আমরা পালিয়ে যাই। শাওচি বলে, পালিয়ে যাব? পালিয়ে কোথায় যাব? চ্যান তার গায়ে একটা ঢিল ছুঁড়ে মারলে সে দেখতে পায় চ্যান আর ম্যাং একসাথে দাঁড়িয়ে আছে। সে বলে, ম্যাং তুমি ওর সাথে কেন আছো? ম্যাং বলে, ওর সাথে থাকবো না তো কার সাথে থাকবো? তোমার মতো লোকের সাথে যে কিনা যুদ্ধে হেরে যায়। শাওচি বলে, ছোট থেকে এখন পর্যন্ত প্রায় 50টা যুদ্ধে আমি লড়েছি, প্রতি যুদ্ধেই আমি ভয় পেয়েছি, আমি হয়তো আর ফিরতে পারবো না। তোমার আমার 12 বছরের সম্পর্ক, তুমি আমাকে বলো ও কোন দিক থেকে আমার থেকে ভালো? ম্যাং বলে, ও রাজকুমার, ও সব দিক থেকেই তোমার থেকে ভালো। চ্যান বলে, তোমার মতো একটা গরিব ছেলে আমার সঙ্গে তুলনা দিচ্ছ? শাওচির তো তখন মেজাজ খারাপ হয়ে যায়। সে তলোয়ার নিয়ে তেড়ে যায় চ্যানকে মারতে। চ্যান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, আর তার শব্দ শুনেই এরা দুজন তাকে খুঁজছিল। শিয়ান শাওচিকে ধরেই পর পর 2টা থাপ্পড় মারে। এতে শাওচির জ্ঞান ফিরে আসে। সে বলে, আমার গালে এত ব্যথা করছে কেন? চ্যান বলে, তুমি শিয়ানের সঙ্গে ফাইটে হেরে গেছো, এরপর থেকেই ও তোমাকে একটানা থাপ্পড় মেরে যাচ্ছে। এটা শুনে তো শাওচির মাথা ঘুরে যায়। সে বলে, এটা কি করে সম্ভব? আমি কি করে ওর কাছে হারতে পারি? অন্যদিকে চ্যান বলছিল, তুমি হাতে কিভাবে ব্যথা পেলে? তবে ম্যাং তাকে সত্যিটা বলে না। চ্যান বলতে থাকে, কং আর শাওয়াই কোথায়? তখন দেখানো হয় এরা দুজন তো স্বপ্নের মধ্যে রোম্যান্স করছে। কং বলে, এই সুন্দর জায়গায় যদি রাজকুমার থাকে তাহলেই হলো। শাওয়াই বলে, যদি রাজকুমারী থাকে তাহলেই হলো। কিন্তু তখন এই কথায় তারা স্বপ্ন থেকে বের হয়ে যায়। এরপরে তারা বাইরে এসে এদের কাছে চলে আসে। পরে তারা সবাই আবার সামনে এগোতে থাকে। চিংহের প্ল্যান যেহেতু ফেল হয়ে গেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এরা সবাই একটা ভাঙা বাড়িতে আসে। আজ রাতটা তারা এখানেই কোনোভাবে কাটাবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ম্যাং ধীরে ধীরে সেখান থেকে উঠে বাইরে যায়। তবে শাওচি এটা খেয়াল করে এবং সেও বাইরে আসে। ম্যাং বাইরে এসে একটা চাকু দিয়ে নিজেকে আঘাত করতে চায়। তখন দূর থেকে কেউ তার হাতে ঢিল ছুঁড়ে মারে। তখন দেখা যায় ইয়া এসেছে। ইয়া বলে, আমার সঙ্গে দেখা করার জন্য তোমার নিজেকে কেন বিপদে ফেলতে হবে? ম্যাং বলে, তাহলে আপনি আমাকে বলুন, কেন আমি বিপদে পড়লে আপনি চলে আসেন? আমি তো আপনার ওই টোকেন ব্যবহার করিনি, তাহলে আপনি কি করে জানলেন আমি এখানে আছি? কেন যতবারই আমি বিপদে পড়ি ততবারই আপনি আমার কাছে চলে আসেন? এর মানে হলো আপনি সবসময় আমার আশেপাশেই থাকেন। চ্যান মনে করে ম্যাং হয়তো কিছু বুঝতে পেরেছে। তবে ম্যাং তখন তাকে জড়িয়ে ধরে আর তাকে আমু ভাইয়া বলে ডাক দেয়। সে বলতে থাকে, আমি তো সব ভুলে গিয়েছিলাম, আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমার জন্যই তোমার শরীরে কোল্ড পয়জন রয়েছে। চ্যান বলে, না, এই জন্য আমি কখনোই তোমাকে দোষ দিইনি। এরপরে তারা একসাথে বসে। ম্যাং বলে, তুমি কি এখন টিএনজি সেক্টর লিডার?
চ্যান বলে টিএনজি সেক্ট আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি। আমাদের অনেকগুলো শাখা রয়েছে, তবে সেগুলো শুধুমাত্র ছদ্মবেশে কাজ করে। ম্যাং বলে এতগুলো বছরে কেউ কি তোমার চেহারা দেখেনি? সে বলে না। ম্যাং বলে আসলে প্রথম দিনই আমি তোমার চেহারা দেখতে চেয়েছিলাম, তবে ভাগ্য ভালো যে আমি দেখিনি, কারণ তুমি কত শত্রুর মাঝে থাকো। তোমার চেহারা যত কম মানুষ দেখবে ততই ভালো। চ্যান বলে তুমি দেখতে চাইলে দেখতে পারো। ম্যাং তখন তার মুখোশ খুলতে যায়, তবে ওই সময় পেছন থেকে কং তাকে ডাক দেয়, তাই চ্যান উঠে চলে যায়। ম্যাং জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসলে? কং বলে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি আপনাকে দেখতে পাইনি, তাই আপনাকে খুঁজতে চলে এসেছি। ম্যাং তখন ভেতরে চলে যায়। চ্যান এসে কংকে আঘাত করে বলে কেন তুমি আমাকে ওকে সত্যিটা বলতে দিলে না? কং বলে রাজকুমার, আপনি আমাকে যে শাস্তি দিতে চান দিতে পারেন, তবে রাজকুমার এখন সবকিছু আমাদের কাছে আছে। এখন আপনি সত্যিটা বলে দিলে রাজকুমারী যদি আমাদেরকে সাহায্য না করে। চ্যান বলে তাই বলে আমি একের পর এক ওকে মিথ্যা বলে যাচ্ছি, আমি আর পারছি না। কং বলে এটাই তো শেষবার, এরপর আমাদেরকে আর মিথ্যা বলার প্রয়োজন পড়বে না। এখন শুধু ব্লাড নাইট মুন সিরিয়াস পেয়ে গেলেই আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে ম্যাং ঘরের দিকে আসছিল আর বলছিল আমি যখন ইয়াকে জড়িয়ে ধরলাম কোনো রকম লাগলো না কেন। তখনই চ্যানের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। চ্যান তাকে জড়িয়ে ধরেছিল। ম্যাং বলতে থাকে অসম্ভব, না 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 না, এটা হতেই পারে না। মানে এইবার তার হার্টবিট বেড়ে গেছে। চ্যান বলে কি না, কি হতে পারে না? ম্যাং তখন বলে তুমি এই রাতের বেলায় এখানে কেন দাঁড়িয়ে আছো? চ্যান বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কে জানে তুমি হঠাৎ করে এসে আমার গায়ের সঙ্গে ধাক্কা লেগে যাবে। ম্যাং বলে ঠিক আছে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এরপরে সে বসে বলে দেখো আমি যেটা বলছি সেটা একদম সিরিয়াস। সত্যি বলতে গেলে আগে তোমার প্রতি আমার একটা ক্রাশ ছিল। আমি স্টোরি লাইন বোঝার জন্য অনেক ছেলেদেরকেই পরীক্ষা করে দেখেছি, তাদের মধ্যে তুমিও ছিলে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ব্যবহার করেছি, তবে সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি না। চ্যান বলে আমি কি জানতে পারি তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসার কারণ? ম্যাং বলে তাকে ভালোবাসার কোনো কারণ নেই, তাই এখন থেকে তুমি আর আমি আলাদা পথে চলবো। চ্যান বলে তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে আমাদের রাজ্য পর্যন্ত পৌঁছে দেবে। ম্যাং বলে হ্যাঁ, সেটা তো অবশ্যই দেব। ম্যাং এরপর একটা কাগজ বের করে, যেটা সে বিভিন্ন ক্লু থেকে বের করেছে, যেখানে লেখা ছিল এ গ্রেট বিলা। চ্যান নিজেও একটা কাগজ বের করে এবং সেটাতেও লেখা ছিল এ গ্রেট বিলা, অর্থাৎ এবার তাদের দুজনেরই টার্গেট হচ্ছে এ গ্রেট বিলা। এরপর তারা সবাই এ গ্রেট বিলাতে পৌঁছায়। ম্যাং বলতে থাকে আমি ভেবেছিলাম আমাদের রসই রাজ্যেই বড় বড় বাড়ি রয়েছে, তবে এখন তো দেখছি এখানকার বাড়ি আরো বড়। চ্যান বলে তুমি আমাদের চুইকুন রাজ্যের বাড়িঘর দেখোইনি, সেগুলো আরো বড় বড়। শাওচি বলে তাহলে তুমি তোমাদের এত বড় বড় বাড়ি রেখে আমাদের রাজ্যে কেন এসেছিলে বিয়ে করতে? তখনই ওই বাড়ির মানে ওই হোটেলের ল্যান্ডলর্ড সেখানে আসে। সে বলে আমি এখানকার মালিক, এই 3 আপুকে এখানে স্বাগতম। ম্যাং বলে আপনাকে কি বললো আমরা মেয়ে? সেই লোক বলে আপনারা দেখতে অনেক সুন্দরী, ছেলে মানুষ এত সুন্দর হয় না। আমার নাম লুফেই, আপনারা চাইলে লুফেই ভাইয়া বলে ডাকতে পারেন। শাওচি বলে লুফেই ভাইয়া, তখন লুফেই বলে আপনি আমাকে মাস্টার বলে ডাকবেন। ম্যাং বলে আমরা এখানে 2-1 দিন থাকতে এসেছি। লুফেই খুশি হয়ে তাদেরকে ভেতরে নিয়ে যায়। ভেতরে দেখা যায় অনেক সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস রয়েছে। এত ভালো ভালো জিনিস দেখে এদের তো মাথা ঘুরে যায়। তখন চ্যান বলে এগুলো সবই নকল। লুফেই বলে আপনার চোখ অনেক ভালো, মানে সত্যি এগুলো নকল। লুফেই বলে আপনি যেহেতু এগুলো চিনতে পেরেছেন তার মানে আপনি অনেক বড় ঘরের ছেলে যারা এগুলো কিনতে পারে। তবে সাধারণ মানুষরা যাদের পক্ষে আসলগুলো কেনা সম্ভব না, তারা অন্তত নকলগুলো কিনে নিজেদের শখ পূরণ করে। ম্যাংয়ের তার কথা খুবই পছন্দ হয়, সে তার হাত ধরে তাকে সামনে নিয়ে যায়। এটা দেখে তো এদের 3 জনের মাথা ঘুরতে থাকে। শাওচি তলোয়ার নিয়েই রেডি হয়ে যায় তাকে মারার জন্য। এরপরে চ্যান বলে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এই বাড়িটা কেন কিনেছেন? আমি শুনেছি এই বাড়িতে আগে অনেকজনের প্রাণ গেছে। ম্যাং বলে তুমি একদম বাজে কথা বলবে না। চ্যান বলে আমি বইয়ে পড়েছি 11 বছর আগে এই জায়গাতেই মূলত ব্লাড নাইট সিরিয়াস গাছ ছিল। মূলত ওই গাছ অনেক বছর ধরেই ছিল। ওই গাছে 11 বছর আগে ব্লাড নাইট সিরিয়াস ফুল ফোটার পর সেটা হঠাৎ চুরি হয়ে যায়। পরে জিং সেক্টর লিডার এই পুরো বাড়ি আর অনেক দাস দাসী সহ এবং গাছগাছালি সবই জ্বালিয়ে দেয়। আপনি এমন একটা বাড়ি কেন কিনেছেন? লুফেই বলে আমি ব্যবসায়ী মানুষ, এই বাড়ি কম দামে পেয়েছি তাই কিনেছি। আপনি যেগুলো বিষয় বলেছেন সেগুলো বিষয় আমি জানি না। এরপরে সবাই খাবার খাওয়ার পর একসঙ্গে বসেছিল। চ্যান কিছু ভাবতে থাকলে ম্যাং জিজ্ঞেস করে তুমি কি ভাবছো? চ্যান বলে
তোমার কি মনে হয় না এই লুফেই লোকটা একটু অদ্ভুত? সে বলে, কোথায়? সে তো দেখতে ভালো, নম্র, ভদ্র, কথাবার্তা অনেক ভালো। চ্যান বলে, একদিন দেখেই তার নামে এত প্রশংসা শুরু করে দিয়েছো? শাওচি বলে, আমারও মনে হয় লোকটা অনেক ভালো। চ্যান বলে, মানে ও তোমাকে একবার খাবার খাইয়ে কিনে নিয়েছে? শাওচি বলে, প্রথম প্রথম আমারও মনে হয়েছিল লোকটা একদমই ভালো না, কিন্তু দেখো, তুমি ওনাকে এত বড় একটা কথা বললে যে সে একটা ভয়ঙ্কর বাড়ি কিনেছে, কিন্তু তারপরও সে তোমার খাবারে বিষ দেয়নি, তার মানে সে অনেক ভালো একটা লোক। চ্যান বলে, তোমার যুক্তি আমি বুঝি না, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? তবে আমার কাছে প্রমাণ আছে। ম্যাং বলে, কি প্রমাণ? সে বলে, আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে এই ভুতুরে বাড়ি কেন কিনেছে, তখন সে আমার দিকে তাকিয়ে হেসেছিল। সবাই তখন তার কথা উড়িয়ে দিলে সে বলে, তোমরা ভেবে দেখো, আমরা যখন প্রথম এসেছি তখন সে শুধুমাত্র মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করত, আমাদেরকে দেখতেই পারতো না, কিন্তু এই কথা জিজ্ঞেস করার সময় সে আমার দিকে তাকিয়ে হেসেছে, তার মানে অবশ্যই কিছু তো একটা সমস্যা রয়েছে। ম্যাং বলে, তুমি ফালতু কথা বাদ দিয়ে বিশ্রাম নিতে যাও। এরপর এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে যায়, তবে চ্যান আবার ম্যাংয়ের ঘরে যায়। এটা আবার শিয়ান দেখতে পায়। চ্যান ম্যাংকে বলে, অন্যরা আমাকে বিশ্বাস করছে না, ঠিক আছে, তবে তুমি কেন বিশ্বাস করছো না? ম্যাং বলে, আমি জানি তুমি কি বলতে চাইছো। আমরা এই বিলাতে এসেছি এই বিলার তদন্ত করতে, লুফেইয়ের তদন্ত করতে নয়। হতে পারে লুফেই নিজেই ওই নকল ফুল বিক্রি করে, বা হতে পারে এই প্যাভিলিয়নের অন্য কোনো লোক বিক্রি করে, যেটা লুফেই জানেই না। তাই আমরা যদি সরাসরি লুফেইকে জিজ্ঞেস করি তাহলে আমরা সত্যিটা জানতে পারবো না, এমনকি যদি অন্য কেউ করে থাকে তারাও সতর্ক হয়ে যাবে। চ্যান বলে, তাহলে আমি তদন্ত করতে যাচ্ছি। এরপর চ্যান বাইরে আসলে কিছু লোককে মেইন ঘর থেকে বের হতে দেখে। এরপর সে সেই ঘরে যায়। এই সবকিছুই শিয়ান দেখছিল। চ্যান সেখানে গিয়ে সবকিছু ভালো করে দেখতে থাকে। তখন সে বুঝতে পারে এই পুরো ঘরে সবকিছু নকল হলেও এই বড় পেন্টিংটা আসল। সে ওই পেন্টিংটা সরালে বুঝতে পারে এর পিছনে একটা গুপ্ত রাস্তা রয়েছে। এরপর সে ভেতরে যায়। এটা ছিল একটা সিক্রেট চেম্বার। এখানে চ্যান অনেকগুলো ব্লাড নাইট সিরিয়াস দেখতে পায়, যেগুলো সবই নকল। এদিকে লুফেই ম্যাংয়ের ঘরে আসে তাকে কিছু ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য। ম্যাং বলে, আপনি কি বাকিদের ঘরেও যাবেন? সে বলে, হ্যাঁ। ম্যাং বুঝতে পারে চ্যানের ঘরে গেলেই তো ঝামেলা, কারণ চ্যান তো এখন ঘরে নেই। সে তখন বলে, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি। এদিকে শিয়ান এখনো বাইরে দাঁড়িয়েছিল যে চ্যান কেন বাইরে আসছে না। তখন শাওচি তাকে দেখতে পায়। শাওচি ধীরে ধীরে কাছে আসতে থাকলে শিয়ান তার গলায় তলোয়ার ধরে। সে বলে, সামনাসামনি তো আমার সঙ্গে ফাইটে পারবে না, তাই এসেছো পেছন থেকে আঘাত করতে, তাই তো? সে বলে, কে তোমার সঙ্গে ফাইটে পারে না? তাদের মধ্যে তখনই মারামারি শুরু হয়ে যায়। এদিকে ম্যাং এক এক করে ম্যানেজমেন্টের সকল স্ট্র্যাটেজি লুফেইকে বলছিল। লুফেই বলে, আপনি তো অনেক বুদ্ধিমতী। ম্যাং মনে মনে বলতে থাকে, কিসের বুদ্ধিমতী, সারা জীবনে যা শিখেছি সব বলে দিয়েছি, চ্যান এখনো কেন আসছে না, এরপর আমি আর কি বলবো? তখন লুফেই বলে, আচ্ছা আজকের মতো তাহলে আমি আসি। তবে ম্যাং তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তো আসলে আসল স্ট্র্যাটেজি বলিনি, আসলে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হলো ভিআইপি পলিসি। তখন দেখা যায় চ্যান বাইরে এসেছে। তবে বাইরে এসে সে এদের দুজনকে ফাইট করতে দেখে, কিন্তু কিছু না বলে চলে যায়। তবে শিয়ান এটা বুঝতে পেরে ফাইট থামিয়ে দেয়। শাওচি বলে, থেমে গেলে কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? শিয়ান তার নাকে একটা জোরে আঘাত করে সেখান থেকে চলে যায়। বেচারা শাওচির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এদিকে মোমবাতি জ্বলে অর্ধেক হয়ে যায়। লুফেই এবার নিজের ঘরে চলে যায়। পরদিন সকাল হলে দেখা যায় শাওচি চিৎকার করছে আর কং তার পিঠের আঘাতে ওষুধ লাগাচ্ছে। আসলে শিয়ান কাল রাতে তাকে এই আঘাতগুলো দিয়েছে। ম্যাং বলে, যাই বলো শিয়ান, তোমার এত আঘাত করা উচিত হয়নি। শিয়ান বলে, ও নিজে থেকে এসেছিল আমার সঙ্গে ফাইট করতে। শাওচি বলে, আমি তো তোমাকে মেয়ে মনে করে বারবার ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি তো আমাকে একটুও ছাড়োনি। চ্যান বলে, শিয়ান যে তোমাকে পঙ্গু করে দেয়নি এটাই বেশি। তখন লুফেই সেখানে একটা ওষুধ নিয়ে আসে আর বলে, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবেন, প্রয়োজন না হলেও ডাকতে পারেন। এরপর সে চলে যায়। চ্যান রেগে মলমটা নিয়ে যায়। এরপরে চ্যান ম্যাংকে সব কিছু বলে, গতকাল রাতে সে কি কি দেখেছে। পরে সে ম্যাংকে দেখানোর জন্য সেই গুপ্ত কক্ষে নিয়ে আসে। এখানে নিচে একটা দড়ি পড়ে থাকতে দেখে চ্যান বলে, সাপ সাপ। সাপের কথা শুনে ম্যাং তার কোলে উঠে পড়ে। চ্যান বলে, ও ওটা নড়ছে না, এটা একটা দড়ি। ম্যাং তখন নেমে যায়।
এরপর যখন সে বুঝতে পারে যে সে চেনকে জড়িয়ে ধরে রেখেছে, সে এরপর নিজেকে আলাদা করে। কিন্তু চেন দেখতে পায় আজ এখানে একটাও ব্লাড নাইট সিরিয়াস নেই। ম্যাং বলে, তুমি মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছো। সে বলে, একদমই না। তখনই লুফি বাকি সবাইকে নিয়ে সেখানে আসে। সে বলে, আপনারা যদি ওয়াইন নিতে চান আমাকে বললেই তো দিতাম, এখানে আসার কি দরকার ছিল। চেন বলে, সবাইকে এখানে নিয়ে এসেছো, তুমি নিজেকে কি প্রমাণ করতে চাও? লুফি বলে, আমি বুঝতে পারছি না আপনি কেন আমার উপর রেগে আছেন। আমি ম্যাং ম্যাডামের সঙ্গে একটু ভালো করে কথা বলেছি বলে? আমরা গরিব বলে কি আমাদের বন্ধু বানানোর কোনো অধিকার নেই? আসার পর থেকে আমি কি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি? আমি শুধু আপনাদের বন্ধু হতে চেয়েছি, এটা কি আমি অন্যায় করে ফেলেছি? তার এইসব কথায় শাওচি তো কান্নাই শুরু করে দেয়। চেন বলতে থাকে, মানে তোমরা এখন আমাকে রেখে ওকে বিশ্বাস করতে শুরু করেছো? তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। পরে সে ঘুরে বলে, আমি চলে যাচ্ছি, তারপরও তোমরা কেউ আমাকে আটকাচ্ছ না। এরপর সে বাইরে চলে যায়। ম্যাং তার সাথে আসে। সে বলে, তুমি কেন এসেছো? তুমিও তো ওই লুফিকেই বিশ্বাস করো। ম্যাং বলে, আমি কখন বললাম যে আমি ওকে বিশ্বাস করি? তোমাকে আমি এতদিন ধরে চিনি, তোমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু তুমি সরাসরি বলে দাও। আর তাছাড়া তুমি আর আমি পার্টনারকে রেখে আমি ওই লোককে কেন বিশ্বাস করব? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এক রাতের মধ্যে সে ওই সবগুলো কোথায় বিক্রি করলো? চেন বলে, এই ঘরের এই একটাই রাস্তা রয়েছে। ম্যাং বলে, দিনের বেলাতে তো আর নিয়ে যায়নি, তার মানে জিনিস ভেতরেই আছে। তাই এরপর তারা দুজন আবার যায়। এইবার চেন ওই ক্যাবিনেটটা ভালো করে ঘোরালে সেই নকল ফুলগুলো বেরিয়ে আসে। চেন বলে, এবার বলুন আসল ফুল কোথায়? লুফি বলে, আমি জানি না। ম্যাং বলে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি অবশ্যই জানেন। শাওচি এসে বলে, তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি না জানলেও তোমার হাতগুলো অবশ্যই জানে, তোমার হাতগুলো আমি কেটে ফেলি। ম্যাং তাকে আটকালে চেন বলে, আটকিও না। শাওচি তলোয়ার দিয়ে ভয় দেখালে লুফি বলে, আমি সত্যি বলছি, আমি জানি না। মিস্টার শি নামে একজন লোক এসে আমাকে বলেছিল এরকম নকল ফুল বিক্রি করতে। আমি ব্যবসায়ী মানুষ, যেখানে টাকা পাবো সেগুলোই করব। চেন বলে, উনি দেখতে কেমন? সে বলে, আমি তাকে মাত্র 3বার দেখেছি, প্রত্যেকবারই সে মুখে আলাদা আলাদা মুখোশ পরে আসে, তবে তার কণ্ঠে বোঝা যায় তার বয়স 40-এর ঘরে। প্রত্যেকবার তার শরীরে আমি একটা ফুলের গন্ধ পেয়েছি, কম তাদের সাথে থাকা একটা গন্ধ। তাক সকালে সে বলে, হ্যাঁ এটাই। চেন বলে, এটা আমাদের চুইকুন রাজ্যের হুজুই শহরের বিখ্যাত ফুল। অর্থাৎ এরপর তারা সবাই চুইকুন রাজ্যে হুজুই শহরে যায়। এরপরে এরা সবাই চুইকুন রাজ্যের হুজুই শহরে এসে পৌঁছায়। চেন বলে, বলেছিলাম না তোমাদের রাজ্য থেকে আমাদের রাজ্য বেশি সুন্দর? ম্যাং বলে, হ্যাঁ ঠিকই বলেছিলে, একটু বেশি সুন্দর। শাওচি মনে মনে ভাবছিল এইবার চেন এখানে থেকে যাবে। এটা ভেবেই সে জোরে জোরে হাসতে শুরু করে। তখনই একটা মেয়ে ঘোড়ায় চড়ে সেদিকে আসছিল, এর নাম ফেই। চেন তাড়াতাড়ি ম্যাংকে নিয়ে সরে যায়। ওই মেয়েটাও থেমে যায়। সে চাবুক দিয়ে আঘাত করতে চাইলে শিয়ান তাকে আটকায়। এদের মধ্যে ঝগড়া শুরু হবে, তখন একটা ছেলে এসে ফেইকে থামিয়ে দেয়। এরপর তারা সবাই চলে যায়। শাওচি গাধার মতো খাচ্ছিল। শিয়ান তাকে বলে, আর খেও না, তবে সে তাকে দেখিয়ে দেখিয়ে আরো খেতে থাকে। ম্যাম বলে, আমি ভেবেছিলাম আমাদের রাজ্যের মেয়েরাই অনেক স্ট্রং, এখন দেখছি তোমাদের এখানকার মেয়েরা আরো বেশি। চ্যান বলে, একদমই না, আমাদের এখানকার মেয়েরা একদম পানির মতো। এটা বলতেই দেখা যায় এক মহিলা তার স্বামীর কান ধরে নিয়ে যাচ্ছে। চ্যানের আর কিছুই বলার থাকে না। এরপর তারা সামনে যেতে থাকে। সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা এই সব ঘটনাই দেখছিল। এরপরে এরা সবাই আরেকটু সামনে গেলে দেখতে পায় আগামীকাল এখানে একটা নিলামের আয়োজন করা হবে। ম্যাং একজনকে জিজ্ঞেস করে যে এখানে নিলামে কি আনা হবে। লোকটি বলে, একটা ফুল, ব্লাড নাইট মুন সিরিয়াস। ম্যাং বুঝতে পারে তাহলে তারা ঠিক জায়গাতেই এসেছে। এরপরে তারা সবাই নিজেদের জন্য একটা করে টিকিট কিনে নেয়। এরপরে তারা আজকে দিন বিশ্রাম করার জন্য একটা বাড়িতে আসে। ম্যাং বলে, এত বড় বাড়িতে বিশ্রাম করব, এটা তো অনেক খরচ পড়বে। চ্যান বলে, এটা একদম ফ্রি। ম্যাং বলে, তুমি কি এটা নিজের বাড়ি মনে করছো নাকি? তখনই ওই বাড়ির মালিক চ্যানকে ওই প্যাভিলিয়নের দলিল দিয়ে দেয় আর বলে যে আজ থেকে এটা আপনার বাড়ি। ম্যাং ভীষণ অবাক হয়ে যায় যে চ্যান বাড়িটা কিনে ফেলেছে। ভেতরে গিয়ে ম্যাং বলে, চ্যান তুমি ঠিক বলেছিলে, তোমাদের এখানকার বাড়ি সত্যি ইগ্রেট বিলা থেকে অনেক বড়। চ্যান বলে, তোমরা সবাই এখানে নিজের মন মতো থাকতে পারো, যা ইচ্ছা করতে পারো, যা ইচ্ছা খেতে পারো, শুধুমাত্র শাওচি বাদে। শাওয়াই বলে, আমি শুনেছি আগামীকাল নিলামের আগে নাকি সবাইকে চেক করা হবে কেউ ছদ্মবেশে আছে কিনা। ম্যাং বুঝতে পারে তাহলে তারা এরকম ছেলেদের পোশাকে যেতে পারবে না। শাওচি একটু আরাম করে চেয়ারে বসলে চ্যান বলে, তোমাকে আমি চেয়ারে বসার অনুমতি দিয়েছি। শাওচি বেচারা এরপর নিচে বসে।
এদিকে ম্যাংয়েরা সবাই একটা টেইলারের দোকানে এসেছে। সেখানে সে শিয়ানকে একটা জামা দেয় আর চেঞ্জ করে নিতে বলে। একটু পর ম্যাং একটা জামা পরে রেড কার্পেটে হাঁটার মতো হেঁটে হেঁটে আসতে থাকে। তবে এরপর শিয়ান আসলে দেখা যায় তাকে অনেক সুন্দর লাগছে। তবে শিয়ান বলে, এই জামাতে আমার একটু অস্বস্তি লাগছে, এটা পরে আমি ফাইট করতে পারবো না। ম্যাং বলে, তুমি ফাইট করে কি করবে? নিলামে ফাইটের কোনো দরকার পড়বে না। তখনই সেখানে গতকালকে ফেইয়ের সাথে ওই ছেলেটা চলে আসে। সে বলে, আপনাদের কি আমাকে মনে আছে? গতকালকের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। গতকালকে সব দোষ ছিল ফেইয়ের, চলুন আমরা একসঙ্গে খাবার খাই। ম্যাং বলে, না, আমাদের কাজ আছে। তারা সবাই চলে যেতে থাকলে শাওচি সেখানে আসে। ম্যাং চোখ দিয়ে তাকে বোঝাতে চায়, তবে শাওচি বলে, তোমার চোখে কি হয়েছে? ম্যাং তখন তাকে ধীরে ধীরে বলে যে এই লোককে আমাদের কাছ থেকে সরাও। শাওচি সেই লোকের কাছে গিয়ে হাসতে থাকলে সে বলে, আপনি কি চান? সে বলে, আমি আর কি চাই, আমি তোকে মারতে চাই। লোকটি তখন পালিয়ে যায়। শাওচি শিয়ানকে দেখে একদম নিস্তব্ধ হয়ে যায়। ম্যাং বলে, তুমি কি ওর সৌন্দর্যে হারিয়ে গেছো? শাওচি বলে, একদম না। তবে সে তলোয়ারটাও ঠিক করে রাখতে পারছিল না। শাওচি বলে, এটা একটা জামা হলো, এটা পরে তুমি ফাইট করতে পারবে না। শিয়ান চলে যায়। ম্যাং বলে, তোমার কি ওকে পছন্দ হয়ে গেছে? শাওচি বলে, একদম না, আমি কসম করে বলছি এই জীবনে আমি শুধুমাত্র তোমাকেই পছন্দ করি। এটা বলতেই আকাশে বিজলি চমকাতে শুরু করে। ম্যাং বলে, জানতাম, পুরুষ মানুষের কথার কোনো ঠিক নেই। সে সেখান থেকে চলে যায় আর শাওচি তার পেছন পেছন দৌড়াতে থাকে। এদিকে আমরা গতকালকে সেই মেয়েটাকে দেখি। তাকে বাড়ির দাসী অনেকগুলো পোশাক দিয়েছে ধুতে। এই মেয়েটির নাম লিং। সে বলে, আমি আর ফেই দুজনেই এই বাড়ির মেয়ে, কেন ফেই এত আরাম করবে আর আমি একটা দাসীর মতো সব কাজ করব? দাসী বলে, সে মাস্টারের প্রধান স্ত্রীর মেয়ে, আর তুমি একটা কনকিউবানের মেয়ে হয়ে নিজেকে কি ভাবতে শুরু করেছো? দাসী চলে গেলে সেখানে চিংহে আসে। সে বলে, আহারে, কি কষ্ট তোমার, তুমি কি নিজের সবকিছু ফেরত চাও না? তুমি আমাকে ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে নিলামের সিন দেখানো হয়। ম্যাং বলতে থাকে, আমরা এত পেছনে বসবো, এখান থেকে তো ভালো করে দেখাই যাবে না। তখন সে সামনে তার অষ্টম ভাইকে দেখতে পায়। সে তার কাছে গেলে তার অষ্টম ভাই মানে হাও তাকে দেখে বলে, গত 6 মাস ধরে তোমার কোনো খোঁজ নেই, তুমি এখানে এসেছো? আমি তো বড় আপুর জন্য এসেছি, বড় আপু এখানে আসার নিমন্ত্রণ পেয়েছে, তবে সে অনেক ব্যস্ত তাই আমাকে পাঠিয়েছে। তুমিও কি ওই ফুল নিতে এসেছো? তাহলে তুমি চিন্তা করো না, ওই ফুল কিনে আমি তোমাকে দিয়ে দেব। ম্যাং বলে, তাহলে আপুকে কি বলবে? হাও বলে, তুমি আমাদের ছোট বোন, তুমি যেটাতে খুশি সেটাতে আমরাও খুশি। এই ভিআইপি সিটগুলো সব আমি কিনে নিয়েছি, তাই তোমরা সবাই আমার সাথেই বসো। ম্যাং পেছনে ঘুরলে দেখতে পায় সেখানে লুফেই, সাংলু এবং বাইহুয়া গ্রামের সেই ডাকাত 2 মেয়েও এসেছে। লুফেই বলে, আমি এসেছি সত্যিকারের ব্লাড সিরিয়াস কেমন সেটা দেখতে। এরপরে তারা সবাই বসে। একটু পরেই মিস্টার শি আসল ব্লাড নেট সিরিয়াস নিয়ে সেখানে আসে। এই প্রথমবার সবাই আসল ব্লাড নেট সিরিয়াস দেখতে পায়। এখানে সবাই ব্লাড নেট সিরিয়াসের দাম বলতে থাকে। এক পর্যায়ে চ্যান আর হাওয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। ম্যাং এদের দুজনকে থামাচ্ছিল। সে বলতে থাকে, আমি জানি আপনাদের দুজনেরই টাকা আছে, তাই বলে এত দাম বলার কি আছে? দাম উঠতে উঠতে 6000 স্বর্ণ মুদ্রা পর্যন্ত ওঠে। এরপর চ্যান বলে, আমি কিনতে পারবো, কিন্তু আপনি কি বিক্রি করতে পারবেন মিস্টার শি বা লুফেই? ম্যাং বলে, তুমি এসব কি বলছো? লুফেই আমাদের পেছনে বসে আছে। তখন কং গিয়ে তার মুখোশ খুলে দেয়। সবাই তখন খেপে যায় আর বলে, মিস্টার শি, আপনার মুখের মুখোশ খুলুন, আমরা আপনাকে দেখব। সে মুখোশটা খুলে ফেললে দেখা যায় সত্যি এটা লুফেই। লুফেই বলে, আমি বুঝতে পারছি না চ্যান, আপনি আমাকে চিনলেন কি করে? চ্যান বলে, একটা 40 বছরের লোকের হাত কখনোই 20 ঘরের লোকের হাতের মতো হবে না। হ্যাঁ, কিছু টেকনিক আছে যাতে হয়তো বয়স ধরে রাখা যায়, তবে সেটা শুধুমাত্র চেহারার ক্ষেত্রেই হয়। সাংলুর হাজবেন্ডের হাতের বয়স কিন্তু ঠিকই বেড়েছে। ম্যাং বলে, কিন্তু লুফেই আপনি এগুলো কেন করলেন? চ্যান বলে, ইগ্রেট প্যাভিলিয়নের আগে ওই জায়গায় ব্লাড নেট সিরিয়াস গাছ জন্মাতো, তবে এই ফুল অনেক রেয়ার ছিল। 11 বছর আগে হঠাৎ করেই সেই ফুল চুরি হয়ে যায়, আর এরপর সেই বাড়ি এবং সেখানকার সম্পূর্ণ জায়গা জ্বালিয়ে দেওয়া হয়। লুফেই একজন ব্যবসায়ী, সে ওই জায়গা কমে পেয়েছে তাই কিনেছে। তবে এরপর সে বুঝতে পারে সেখানে ব্লাড নেট সিরিয়াসের গোড়া এখনো রয়ে গেছে এবং সেখানে ফুলও ফুটেছে। তবে ওই ফুল দিয়ে তার কোনো দরকার নেই এবং সে বুঝতে পারে সবাই ওই ফুলের জন্য পাগল, তাই সে ওই নামের নকল ফুল বিক্রি করতে শুরু করে, যাতে সবার মধ্যে আগ্রহ বেড়ে যায় এবং সবাই আসল ফুল কেনার জন্য ছুটে আসে আর সর্বোচ্চ দাম দিয়ে সেটা কেনে। আর যদি ওনার পরিচয় আমি না ফাঁস করতাম, তাহলে উনি এই আসল ফুলটা বিক্রি করে একদম গায়েব হয়ে যেত। মিস্টার শি নামে আর কেউ থাকতো না, শুধুমাত্র লুফেই নামে একজন ব্যবসায়ী থাকতো। লুফেই বলে, আপনি সবকিছু ঠিকঠাক ধরেছেন, তবে আপনি কি সত্যি শুধুমাত্র আমার হাত দেখে আমাকে চিনে ফেলেছেন? চ্যান বলে, না, আপনি জানেন না, আপনি অনেক বড় একটা ভুল করেছেন।
এই নিলামে আসার জন্য আপনি অনেক বড় বড় লোকেদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে ম্যাং আর আমার দুজনের স্ট্যাটাস হিসাব করলে বোঝা যায় আমরাও আপনার নিমন্ত্রণের যোগ্য ছিলাম, তবে আমাদেরকে আপনি নিমন্ত্রণ করেননি। তার মানে এটাই, হয়তো আমাদেরকে আপনি অন্যভাবে নিমন্ত্রণ করেছেন। মানে বুঝতেই পারছো, লুফেই নিজেই তো তাদেরকে এই ঠিকানা দিয়েছে। তখনই হঠাৎ করে চারদিক থেকে কিছু ধোঁয়া আসতে থাকে, আর এরপরেই লুফেই এবং ব্লাড লাইট মুন সিরিয়াস গায়েব হয়ে যায়। সবাই দরজার দিকে দৌড় দেয়। কং বলে, আমরা কি আমাদের সকল লোককে খবর দেব লুফেইকে ধরার জন্য? চ্যান বলে, না, ওই ফুল লুফেই নেয়নি। লুফেই ওটা দিয়ে কিছুই করতে পারবে না, তার কাজ শুধু ওটা বিক্রি করা। ওটা নিয়েছে অন্য কেউ। কং বলে, তাহলে এবার আমরা কি করব? চ্যান বলে, তুমি যদি কারো বাড়িতে যাও, সেখান থেকে যদি তোমার কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে তুমি কাকে ধরবে? কং বলে, অবশ্যই বাড়ির মালিককে। চ্যান বলে, হ্যাঁ, এবার আমরা এই শহরের গভর্নরের বাড়িতে যাব। এদিকে দেখা যায় ফেই তাদের বাড়িতে এসেছে, আর তার হাতে যে ব্যাগটা রয়েছে মনে হচ্ছে সেটার ভিতরেই ব্লাড নাইট সিরিয়াস রয়েছে। আর এই ফেই কিন্তু গভর্নরের মেয়ে। এদিকে এরা সবাই ম্যাংয়ের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছিল, কারণ ব্লাড নাইট সিরিয়াস যেহেতু হারিয়ে গেছে, তাহলে শুধু শুধু তারা এখানে সময় নষ্ট করবে না। হাও ম্যাংকে বলে, চলো আমরাও চলে যাই। কিন্তু ম্যাং বলে যে আমি এখন যাব না। হাও বলে, ঠিক আছে, যদি তুমি আরো থাকতে চাও থাকো, যদি কখনো ক্লান্ত হয়ে যাও তাহলে বাড়ি ফিরে এসো। মনে রাখবে তোমার ভাইয়েরা তোমার জন্য অপেক্ষা করছে। ম্যাং অনেক খুশি হয়ে যায়। হাও সেখান থেকে চলে যায়। তখন সবাই বলে, রাজকুমার চেন আর কং কোথায় গেছে? তখনই একজন ভিখারি ম্যাংকে বলে, আপনি কি ম্যাং? চেন নামে একজন আপনাকে এটা দিতে বলেছে। দেখা যায় সেই চিঠিতে লেখা আছে, আমরা ব্লাড নাইট সিরিয়াসের ব্যাপারে একটা ক্লু পেয়েছি, টি হাউসে আমাদের সঙ্গে দেখা করো। শিয়ানের একটু সন্দেহ হয়, তবে ম্যাং বলে, সমস্যা নেই, চলো গিয়েই দেখি। এরপরে তারা টি হাউসে বসেছিল। অনেকক্ষণ হয়ে যায়, তবে কেউ আসে না। হঠাৎ করেই তারা বাইরে কিছু চেঁচামেচি শুনতে পেয়ে বাইরে আসে। সেখানে ফেই চিৎকার করে বলছিল, আমার ফিয়ন্সেকে সিডিউস করেছো, এখন এখানে ঘাপটি মেরে বসে আছো। প্রথমে ম্যাং মনে করে সে হয়তো অন্য কাউকে বলছে, তবে যখন সে বুঝতে পারে ফেই তাকেই বলছে, সে তো অবাক হয়ে যায়। সে বলতে থাকে, তোমার ফিয়ন্সে কে? ফেই বলে, এখন তুমি আমার ফিয়ন্সেকেই চেনো না? ওই দিন রাস্তায় সে তোমার দিকে তাকিয়েছিল। ফেই উপরে এসে বলতে থাকে, ওই দিন কাপড়ের দোকানেও আমার ফিয়ন্সে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ম্যাং বলে, হ্যাঁ, তোমার ফিয়ন্সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোমার হয়ে সে আমার কাছে ক্ষমা চাইছিল। আমি উল্টো তাকে ইগনোর করে চলে এসেছি। কিন্তু ফেই তার কথা বিশ্বাস করে না, এবং নিচে থেকে লিং বলতে থাকে, ওর কথা বিশ্বাস করবেন না, আমি নিজে দেখেছি, ও আপনার ফিয়ন্সেকে ডেকেছিল। ম্যাং এদের সঙ্গে কথা না বাড়িয়ে চলে যেতে চায়, তবে ফেই তাকে ধরে টানাটানি করতে থাকে। ওই সময় হঠাৎ সে উপর থেকে নিচে পড়ে যায়, সাথে সাথেই সে মারা যায়। ম্যাং একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শিয়ান তাকে ধরে রেখেছিল। এদিকে গভর্নর বাড়িতে আসে। তার সেবক বলে যে আপনার সঙ্গে দেখা করতে একজন এসেছে। গভর্নর জিজ্ঞেস করে যে তার মেয়ে বাড়িতে এসেছে কিনা, তাকে খুঁজে নিয়ে আসো। এরপর সে ভেতরে আসলে দেখা যায় চ্যান তার সঙ্গে দেখা করতে এসেছে, তবে চ্যান তাকে তার আসল পরিচয় দেয় না। চ্যান বলে, আমি একটু জানতে চাই যে নিলামের অনুষ্ঠানে আপনি কিভাবে সিকিউরিটি সিস্টেম করেছিলেন, কি করে সেটা চুরি হয়ে গেল? আমি জানি লুফেই আপনাকে অনেক টাকা দিয়েছে তার পরিচয় গোপন রাখার জন্য। গভর্নর বলে, আসলে আমি লোভী মানুষ নই, আমি টাকাগুলো রেখেছিলাম শুধুমাত্র আমার মেয়ের বিয়ের জন্য। এরপরে সে আজকের সিকিউরিটি সিস্টেমের সবকিছু বলতে শুরু করে। অন্যদিকে সৈনিকরা এসে ফেইকে দেখে বলে যে এইসব কে করেছে। তখন লিন বলে, এইসব করেছে ওই মেয়েটা। তারা ম্যাংকে ধরতে আসলে শাওচি আর শিয়ান ঢাল হয়ে দাঁড়ায়। শাওচির সঙ্গে তো এইসব সেনারা পারছিল না, তারা শিয়ানকে ধরে ফেলে। শাওচি বাধ্য হয়ে তলোয়ার ফেলে দেয়। এরপর সে বলে, আমি বলেছিলাম এই জামা পরে তুমি ফাইট করতে পারবে না। এরপর তাদের সবাইকে জেলখানায় নিয়ে আসা হয়। শাওচি আর শিয়ান চিৎকার করছিল যেন ম্যাংকে তারা আঘাত না করে, তবে ম্যাংকে তারা বেঁধে ফেলে। শাওচি ম্যাংকে বাঁচানোর জন্য পাগলের মতো করছিল, তবে সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে এরা দুজন আগে ম্যাংয়ের গায়ে লবণ ছিটিয়ে দেয়, এরপর তাকে একের পর এক আঘাত করতে শুরু করে। ম্যাংয়ের চিৎকারে এরা দুজন পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে চ্যান গভর্নরকে বলে, আপনি যে সিকিউরিটি সিস্টেমের কথা বললেন, সেখানে তো বাইরে থেকে একজন লোক এসে এভাবে এত দামি একটা জিনিস চুরি করে নেওয়া সম্ভব না। তখনই বাড়ির একজন দাস চিৎকার করতে করতে সেখানে আসে। সে বলে, অনেক খারাপ খবর আছে, ফেই ম্যাডাম মারা গেছে। গভর্নর বলে, কে মেরেছে আমার মেয়েকে? সে বলে, ম্যাং নামে একটা মেয়ে। এটা শুনে তো চ্যান হতবাক হয়ে যায়। এরপরে তারা সবাই জেলখানায় আসে। চ্যান ভেতরে আসতেই শাওচি বলে, ম্যাংকে বাঁচাও। গভর্নর নিজে চাবুক হাতে নিলে চ্যান তার হাত ধরে ফেলে। গভর্নর কিছু বলতে চাইলে কং তলোয়ার ধরে বলে, আমি দেখতে চাই পঞ্চম রাজকুমারের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কার আছে। এই কথা শুনে তারা মাটিতে বসে পড়ে। চ্যান ম্যাংকে খুলে ধরে আর বাকি সবাইকে ছেড়ে দিতে বলে। চ্যান বলে, আপনি চিন্তা করবেন না, 3 দিনের মধ্যেই আমি এর সত্যতা বের করব।
এবং আপনাকে বিচার পাইয়ে দেব। শাওচি এসে ম্যাংয়ের অবস্থা দেখে গভর্নরকে বলে, বুড়ো, তোকে আমি জানে মেরে ফেলবো। কিন্তু চেন তাকে না করে। এরপর বাড়িতে এসে চেন জিজ্ঞেস করে, এক মুহূর্তে এত কিছু কিভাবে হয়ে গেল? শাওচি বলে, তোমার জন্যই হয়েছে। তুমি আমাদেরকে চিঠি লিখেছিলে টি হাউসে অপেক্ষা করার জন্য, অথচ তুমি আসোইনি। চেন বলে, কিন্তু আমি তো কোনো চিঠি লিখিনি। শিয়ান বলে, সেটা একটা ফাঁদ ছিল, তারা অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। চেন বলে, ঠিক আছে, তোমরা ওকে দেখো, আমি তদন্ত করতে যাচ্ছি। শাওচি বলে, তুমি রাজকুমার, তোমার উপরে কথা বলার সাহস কারো হবে নাকি? শুধু শুধু এত তদন্ত করে কি লাভ? তাছাড়া তারা যদি পুরো প্রস্তুতি নিয়ে আসে তাহলে সেটা অনেক বিপজ্জনক হবে। চেন বলে, আমি জানি, কিন্তু আমি আমার কথা রাখবো। সে কংকি নিয়ে চলে যায়। শাওচি বলে, চেন আজ এত শান্ত কেন? শিয়ান বলে, কারণ কেউ ওর সবচেয়ে দামি জিনিসটায় হাত দিয়েছে। এরপরে পাশের একটা ঘরে গিয়ে চেন কংকে বলে, তুমি এখানেই থাকো, আমি একাই যাচ্ছি। শাওচিকে মানুষ সহজেই বোকা বানাতে পারে, আর শিয়ানকে আমি এখনো ভরসা করতে পারছি না। ম্যাংয়ের নিরাপত্তার ব্যাপারে আমি কোনো কমতি রাখতে চাই না, তুমি এখানেই থাকো। এরপর সে একাই চলে যায়। একটু পর ম্যাংয়ের জ্ঞান ফিরে আসে, তবে সে শুধুমাত্র চেনকেই খুঁজতে থাকে। তারা সবাই বলে যে তুমি বিশ্রাম করো। পরদিন ম্যাং বসেছিল, সে মনে মনে বলতে থাকে, চেন, তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিভাবে তোমার ঋণ পরিশোধ করব? তখন শাওচি সেখানে আসে। ম্যাং বলে, আমার অনেক খিদা পেয়েছে, আমি বার্গার খাবো। শাওচি তার জন্য বার্গার আনতে চলে যায়। বেচারা জানেই না ওই সময় বার্গার নামে যে কোনো খাবারই ছিল না। ম্যাং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। শিয়ান তাকে দেখে ঠিকই, তবে আটকায় না। অন্যদিকে চেনের কাছে তাদের টিএনজি সেক্টর একজন লোক কেসের ব্যাপারে কিছু তথ্য দেয়। এরপর সে শিয়ানের ব্যাপারেও একটা তথ্য দেয়, যেখানে বলা হয়েছে শিয়ান গত কয়েক বছর ধরে জিন সেক্টর হয়ে কাজ করছে। এটা শুনে চেন অনেক অবাক হয়। তখনই চেন রাস্তায় ম্যাংকে দেখতে পায়। এদিকে ম্যাং অনেক ক্লান্ত হয়ে যায়। সে বলতে থাকে, চেন, আমি আর হাঁটতে পারছি না, প্লিজ তুমি এবার আমার কাছে চলে আসো। এরপর সে অজ্ঞান হয়ে যায়। চেন তাকে নিয়ে আসে। ম্যাংয়ের জ্ঞান ফিরলে সে বলতে থাকে, এটা কোন জায়গা? তখন চেন মানে ইয়া বলে, তুমি টিএনজি সেক্টর প্যাভিলিয়নে আমার ঘরে আছো। ম্যাং বলে, আমি কি অসুস্থ থাকার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম? ইয়া বলে, না, তুমি খিদার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলে। ম্যাং সেখানে খাবার দেখতে পায়। এরপরে সে পেট ভরে খাবার খায়। পরে সে বলে, আমার তোমার কাছে একটা সাহায্য চাইবার আছে, তুমি কি চেনকে খুঁজে দিতে পারবে? ইয়া বলে, তুমি চেনকে খুঁজতে চাও? ফেয়ের কেস তদন্ত করতে চাও না? ম্যাং বলে, তুমি সবকিছুই জেনে গেছো? আমি ভেবেছিলাম তুমি অনেকদিন আমার কাছে আসোনি, হয়তো তুমি কিছুই জানো না। ইয়া বলে, আমি অনেকদিন তোমার কাছে আসিনি, নাকি অনেকদিন ধরে তুমি আমাকে ডাকোনি? আগে ছোট বড় যে কোনো জিনিসে তুমি আমাকে ডাকতে, আর এখন এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে তোমার জীবন সংকটে আছে, অথচ তুমি একবারও আমার কথা মনে করনি। এমনকি আজ তুমি রাস্তায় বের হয়েছো চেনের খোঁজ করার জন্য। ম্যাং বলে, তুমি ভুল ভাবছো, ও আমার পার্টনার, ওর সঙ্গে মিলে আমি ব্লাড নাইট সিরিয়াস জোগাড় করব। সেটা তো আমি তোমার জন্যই জোগাড় করছি, তাই না? ইয়া বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো, তবে আমি তোমাকে যে কোনো একটা বিষয়ে সাহায্য করতে পারবো। হয় আমি চেনকে খুঁজে দিতে পারবো, নয়তো ফেইয়ের কেস তদন্ত করতে পারবো। এবার বলো তুমি কোনটা চাও? ম্যাং একটু ভেবে বলে, তাহলে তুমি চেনকে খুঁজে দাও। ইয়া বলে, মানে তোমার জীবনের চাইতে চেন তোমার কাছে বেশি দামি? ম্যাং বলে, না, আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। আমি চাই না আমার জন্য চেন কোনো বিপদে পড়ুক। ইয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে দুটোতেই সাহায্য করব। এই কেসে তোমাকে নজর রাখতে হবে ফেইয়ের সাথের মানুষের উপর। ম্যাংয়ের মনে পড়ে ফেইয়ের সাথের মানুষ হলো লিং, আর চেনের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, ও নিজেই তোমার কাছে আসবে। এরপর পরদিন ফেইয়ের বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছিল। সেখানে দরজার বাইরে থেকে ম্যাং এসব দেখছিল। তখন সে দেখতে পায় লিং ফেইয়ের বাবাকে বাবা বলে ডাকছে। সে তো ভীষণ অবাক হয়ে যায় যে দাসী কেন গভর্নরকে বাবা বলে ডাকছে। এক মহিলাকে আসতে দেখে ম্যাং বাইরে চলে আসে। এরপর সেই মহিলা আসলে ম্যাং তাকে জিজ্ঞেস করে যে গভর্নরের তো একটাই মেয়ে ছিল, তাহলে আজ আবার আরেকটা মেয়ে কোত্থেকে আসলো? সেই মহিলা বলে, আপনি হয়তো এই এলাকার নতুন, ওইটা গভর্নরের এক কনকিউবাইনের মেয়ে। সেই কনকিউবাইন ছিল এক দাসী। ওই কনকিউবাইন মারা যাওয়ার পর গভর্নর মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে, তবে সে দাসীর মতোই ছিল। একটু পরেই চেন ম্যাংকে ডাক দেয়। এরপরে এরা সবাই বাড়িতে ছিল। শাওচি বলে, তুমি জানো আমি কাল সারা রাত তোমাকে খুঁজেছি। ম্যাং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর করব না। সবাই বলে, রাজকুমারী, আপনার হঠাৎ করে লিঙ্গের উপরে কেন সন্দেহ হলো? ম্যাং ইয়ার কথা সবাইকে বলতে চায় না, তাই বলে, কারণ আমি অনেক বেশি চালাক। এত মানুষের মধ্যে একমাত্র ওই চিৎকার করে বলছিল যে আমি ফেইকে ধাক্কা দিয়েছি। কিন্তু চেন, তোমার কি করে লিঙ্গের উপরে সন্দেহ হলো? চেন বলে, আমার শুধু লিঙ্গের উপরে সন্দেহ না, আনের উপরেও সন্দেহ আছে। আন হলো ফেইয়ের ফিয়ন্সে,
মারা যাওয়ার পর আন বাড়ি থেকে বের হয় না। আমি ভেবেছিলাম ও হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই আমি ওর বাড়িতে যাই। কিন্তু বাড়িতে গিয়ে দেখি ওর বাড়িতে লিং এসেছে। তাই এখন প্রমাণ জোগাড় করতে হলে আমাদের আগে ফেইয়ের কাছে যেতে হবে। এরপরে রাতের বেলা শাওচি আর শিয়ান লুকিয়ে ফেইকে যেই ঘরে রাখা হয়েছে সেখানে যায়। তবে এখানে শাওচির প্রচন্ড ভয় লাগছিল। সে শিয়ানকে বলে লেডিস ফার্স্ট। একটু পরে বলে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচে কিছু পড়েছে। শিয়ান বলে আমার জুতা। এরপর শিয়ান বলে আমার জামা ধরে টেনো না। সে বলে আমি তোমার জামা ধরিনি। তাহলে তোমার জামা কে ধরলো? তখন শিয়ান দেখতে পায় তার তলোয়ার। এরপর শিয়ান বডি দেখতে চাইলে শাওচি বলে আমাকে একটু প্রস্তুত হতে দাও। সে বলে তুমি একটা জেনারেল, যুদ্ধের ময়দানে তুমি কত মানুষকে এভাবে পড়ে থাকতে দেখেছো, এখানে কি জন্য ভয় পাচ্ছ? সে বলে ভাই দুইটা জিনিস আলাদা, ওইটা আর এটা আলাদা। কিন্তু শিয়ান তার কথা না শুনে কফিন খোলে আর তাকে বাতি ধরে রাখতে বলে। এরপর সে ফেইয়ের বডি দেখে বলে বুকের খাঁচা ভেঙেছে, কোমরেও কিছু ব্যথা পেয়েছে, মাথা ফেটেছে, কিন্তু এগুলোর একটাতেও জীবন চলে যাওয়ার কথা না। এরপরে সে আরো ভালো করে দেখে বলে দেখো কানের নিচে কিছু কালো দাগ রয়েছে, নখগুলো কালো হয়ে আছে। এগুলো সবকিছু বিষের লক্ষণ, মানে আগেই ওকে বিষ দেওয়া হয়েছিল। টি হাউসে আসার পর বিষের প্রভাবে ও মারা গেছে আর এরপর নিচে পড়ে গেছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখে বোঝা গেছে যে ও পড়ে যাওয়ার ফলে মারা গেছে। এরপরে তারা এগুলো দেখে ফেইয়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বাইরে আসে। কিন্তু বাইরে এসে শাওচি বলে এই বাতিটা তো অনেক সুন্দর। শিয়ান তাকে ওটা ধরতে না করে, কিন্তু এর মধ্যেই দেখা যায় পুরো বাড়িতে সিগন্যাল শুরু হয়ে গেছে যে বাড়িতে চোর এসেছে। একটু পরেই দেখা যায় এদের দুজনকে বেঁধে ফেলা হয়েছে। গভর্নর বলতে থাকে তোমরা দুজন সত্যি করে বলো, কেন আমার মেয়ের কাছে এসেছিলে? শাওচি বলে কেন আবার? আমরা সত্যিটা জানতে এসেছি। আপনার মেয়ে ওপর থেকে পড়ে গিয়ে মারা যায়নি, আপনার মেয়েকে বিষ দিয়ে মারা হয়েছে, আর সেটা করেছে আপনার দ্বিতীয় মেয়ে লিং। লিং তখন কান্না করে বলতে থাকে বাবা, ম্যাংকে নির্দোষ প্রমাণ করার জন্য এরা সব কিছু করতে পারে। এরা এখন আপুর শরীরে বিষ দিয়ে তারপর বলছে বিষ নাকি আমি দিয়েছি। আমার আপু কত কষ্ট পেয়ে মারা গেছে, এখনো তার আত্মা শান্তি পাচ্ছে না। এর মধ্যে তারা আমাকে দোষ দিচ্ছে। বাবা, তুমি আমাকেও মেরে ফেলো, আমিও আপুর কাছে চলে যাই, অন্তত আমাকে অপবাদ নিয়ে তো বাঁচতে হবে না। তার এরকম কান্না দেখে সবাই তো কান্না করতে শুরু করে দেয়, সাথে শাওচিও কান্না করতে থাকে। গভর্নর আদেশ দেয় এদের দুজনকে মারতে। তখন শাওচি শিয়ানের সামনে এসে দাঁড়ায়। এর মধ্যেই চ্যান এদের সবাইকে থামতে বলে। সে সাথে করে আনকে নিয়ে এসেছে। চ্যান বলে এরা দুজন আমার কথাতেই এখানে এসেছে, আমি আপনাকে কিছু দেখাতে এনেছি। এরপরে আন বলে যে ফেইকে মেরেছে লিং, সে আসল ব্লাডনেট সিরিয়াসটাও দেখায়। তখন আমাদেরকে একটু আগের সিন দেখানো হয়। একটু আগে আন যখন ঘুমাতে যাচ্ছিল তখন সে কান্নার শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। এর মধ্যেই সে আবার ভাঙচুরের শব্দ শুনতে পায়। তখন ম্যাং ফেইয়ের আত্মা সেজে সেখানে আসে, আর চ্যান পাশে দাঁড়িয়ে ধোয়া দিচ্ছিল। আন বলে তুমি আমার কাছে কেন এসেছো? তুমি চলে যাও, তাহলে তোমার আবার পুনর্জন্ম হবে। সে বলে আমাকে কেউ নিজের স্বার্থের জন্য মেরেছে, তাই আমার পুনর্জন্ম হচ্ছে না। তুমি আমাকে সাহায্য করো, তুমি তো জানো আমাকে কে মেরেছে। তুমি যদি না বলো তাহলে তুমি আমার সাথে চলো। সে তখন ভয়ে বলতে থাকে আমি জানি তোমাকে মেরেছে লিং, ওই তোমার শরীরে বিষ দিয়েছে। এরপরই এরা দুজন তাকে ধরে আর ব্লাডনেট সিরিয়াস কোথায় সেটা জানতে চায়। বর্তমানে গভর্নর বলে তুমি ফেইকে মেরেছো, আবার ব্লাডনেট সিরিয়াস চুরি করেছো। লিং বলে ব্লাডনেট সিরিয়াস চুরি করেছে আপনার আদরের মেয়ে। তারা বলতে থাকে কিন্তু সে সেটা দিয়ে কি করবে? চ্যান বলে সে ওই ফুল চুরি করেছে আনের জন্য। শাওচি বলে আমার মাথায় কিছুই ঢুকছে না। তখন লিং বলে আমি আর আন আগে থেকেই একজন আরেকজনকে ভালোবাসি, অথচ ফেইয়ের ওকে পছন্দ হয়ে যায়। তাই আন যেন একমাত্র ফেইকে সারা জীবন ভালোবাসে, এই জন্য সে এই ব্লাডনেট সিরিয়াস চুরি করেছে। তবে আমি জানি আনের মতো ছেলেরা কোনোদিন এক মেয়ে নিয়ে খুশি থাকে না। ওই দিন ম্যাংকে দেখে তার আবার ম্যাংকে পছন্দ হয়ে গিয়েছে। চ্যান বলে ওই দিন তুমি আনকে কাপড়ের দোকানে ম্যাংয়ের সঙ্গে কথা বলতে দেখে এই পুরো প্ল্যান সাজিয়েছো, যাতে করে আনকেও তুমি পেয়ে যাবে আর ব্লাডনেট সিরিয়াসও পেয়ে যাবে। গভর্নর তাদেরকে বন্দি করতে বললে লিং আনের গলায় চাকু ধরে। এরপর সে তাকে মেরে ফেলে আর বলে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। এরপর সে নিজেকেও শেষ করে ফেলে। আর এইখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। আসলে ইদানিং আমি অনেক বেশি ব্যস্ত, তাই আমার পার্টগুলো দিতে একটু দেরি হচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, লাস্ট পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।